পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে পরীক্ষাগুলো স্থগিত আছে 4-5টা জেলায়, যখন তাদের পরীক্ষা নেওয়া হবে তখন সেই একটি প্রশ্নপত্রে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আর 2টা প্রশ্ন সম্ভবত ফিজিক্সের ভুল হয়েছিল প্রশ্নপত্রে, সেই জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা তদন্ত পরিচালনা করবে, দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে সেই 2টা প্রশ্নের নম্বর ক্রেডিট দেওয়ার জন্য, মানে নম্বর যুক্ত করা হবে মর্মে ঘোষণা দেওয়া হয়েছে। এখানে যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট। এরপরেও যদি কেউ তারপরের পরীক্ষাটায় অংশগ্রহণ না করে থাকে বা করতে না পারে, তাদেরকে পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময়, নেয়ার সময় তাদেরকে সুযোগ দেওয়া হবে। এখানে একটা সমস্যার সমাধান হয়ে গেল। আর একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, সেটা শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বেশি কিছু বক্তব্য তো বলার নাই। এগুলো আমরা খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছি না, কারণ আমরা 2-1টা জেলায় এবং ঢাকাতেও 2-1টা স্পটে দেখেছি তাদের সংখ্যা বেশি না যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছে। হয়তো মিডিয়াতে আসছে সেই জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ হয়েছে। এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। 2-1টা জায়গায় হয়েছে, কারণ এই ট্রেনটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না, কারণ আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই এবং বাংলাদেশের যে শিক্ষার মান সেটা অনেক নিচে নেমে গিয়েছিল, সেটাকে আমরা পুনরুদ্ধার করে জাতীয়ভাবে আমরা একটা শিক্ষিত শক্তিশালী জাতি গঠন করতে চাই। সবাই জানেন, আপনারা কোনো দেশের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংসপ্রাপ্ত হয় সেই জাতির কোনো ভবিষ্যৎ নাই। তো যেটা আমরা আগে লক্ষ্য করেছি যে ঢালাওভাবে গোল্ডেন জিপিএ 5 নাকি ইত্যাদি ঢালাওভাবে অটো পাস, তারপরে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া ইত্যাদির প্রচলন আওয়ামী ফ্যাসিবাদের সময় একটা অপকালচার সৃষ্টি হয়ে গেছিল। তো তাতে করে আমাদের শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছে। আমরা এখন চেষ্টা করছি, কিছুদিন সময় লাগবে, কয়েক বছর সময় লাগবে, যাতে করে আমাদের সন্তানরা, এই জাতির ভবিষ্যৎ, তারা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং একটা নলেজেবল, জ্ঞান সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকতে পারে সেরকম জাতি আমাদের বিনির্মাণ করতে হবে। তো সেই বিষয়ে আমরা আপোষহীন। সময় যে পুলিশে ছাত্রদেরকে মেরেছিল সেই ছবির সাথে আন্দোলন হয়েছে, সেখানে মিলিয়ে ফেলা হচ্ছে পুলিশ আবারও ছাত্রদের মেরেছে। পুলিশকে আসলে আপনাদের কি নির্দেশনা দেওয়া হচ্ছিল? এগুলো কিছু ডিসইনফরমেশন। প্রকৃত ঘটনা, তথ্য, ছবি, ভিডিও আপনাদের সামনে আছে। এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উত্তেজনা সৃষ্টি করার জন্য কেউ কেউ হয়তো ব্যবহার করছে। পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। মাননীয় মন্ত্রী, আমার একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা জানি যে সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে বিদেশে কয়েকজন পলাতক আসামিকে বিদেশে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। একটা হচ্ছে বেনজির, আর একটা হচ্ছে ভারতে যে উসমান শরীফুল হাদি হত্যার আসামিরা। এই দুইজনকে আসলে দেশে ফেরানোর মন্ত্রের অগ্রগতি করতে 2জন না, ভারতে আছে 3জন, আর আবুধাবি মানে ইউএইতে আছে 1জন, 4জন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে
সবকিছু আমরা সম্পন্ন করেছি যে এক্সট্রাডিটেড হওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে যেটা ইউএর সাথে করা হয়েছে। তো সেগুলো আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাব, তা আমরা চেষ্টা করছি। না, চিঠির জবাব তো ওনারা দেবেন না। ওনারা আমাদেরকে বলেছেন যে আমরা এই আসামিকে ফেরত দেওয়ার জন্য 30 দিনের মধ্যে আপনাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাই। যেটা ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে তারা গ্রেফতার করেছে, সেটা গ্রেফতার হয়েছে, কিন্তু ফেরত প্রদানের জন্য আমাদের কিছু আইনানুগ প্রক্রিয়া আছে, কাগজপত্র আছে, ওয়ারেন্টের কপি আছে, এগুলো পাঠানো বলা হয়েছিল, পাঠাতে আমরা পাঠিয়ে দিয়েছি। 30 দিন সময় দিয়েছিলাম, আমরা 3 দিনের ভিতরে দিয়েছি। আর ভারতে যে 3 জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। তো ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। ইতিমধ্যে তারা যেহেতু তাদের স্থানীয় কোর্টে বেআইনি অনুপ্রবেশের মামলা সহ অন্যান্য মামলায় গ্রেফতার আছে এবং বিচারাধীন আছে, সেটা বিবেচনায় নিয়ে তারা হয়তো একটু সময় নিচ্ছে। তবে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে আমার যতটুকু জানা আছে, মামলা বিদ্যমান থাকলেও চালু থাকলেও ফেরত পাঠানো যায়। এই উভয় দেশের মধ্যে সেই চুক্তিটা আছে। মাননীয় একটা বিষয় হচ্ছে সম্প্রতি একটা অভিযোগ পাওয়া গেছে যে আরাকান আর্মি যে রয়েছে সেখানে বেশ কিছু বাংলাদেশি আরাকান আর্মিতে যোগ দিয়ে সেখানে গ্রেপ্তারত অবস্থায় আছে এবং অনেকেই যোগ দিচ্ছে, এরকম একটা অভিযোগ পাওয়া গেছে। বিবিসি নিউজে এই বিষয়ে একটি বিশেষ অনুসন্ধানের রিপোর্টও প্রকাশ হয়েছে। এই ব্যাপারে আপনাদের কোনো আমাদের কাছে সেরকম তথ্য নাই, আমাদের কাছে সেরকম তথ্য নাই, আমরা খোঁজ নিয়ে দেখতে পারি। মাননীয় মন্ত্রী একটা বিষয় হচ্ছে যে এই চলতি বছরই তো স্থানীয় সরকার নির্বাচন হবে। এর মধ্যে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছি যে পলাতক শেখ হাসিনা সে ফিরে আসার জন্য ঘোষণা দিচ্ছে, যেটি কিছুক্ষণ আগে বলতো যে মিস ডিসইনফরমেশনের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে নির্বাচনকে ঘিরে এবং এই যে শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা দেওয়ার মধ্যে আপনাদের কোনো কনসার্ন তৈরি হচ্ছে কিনা, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে কিনা, এটি নিয়ে আসলে আপনাদের কোনো কনসার্ন আছে কিনা? আপনার প্রশ্ন থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, তবে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই। স্থানীয় সরকার নির্বাচন আমরা প্রস্তুত আছি। স্থানীয় সরকার নির্বাচন একটু আবহাওয়ার উপরও নির্ভর করতে হবে, এখন বর্ষাকালীন সময়, সেজন্য সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী তো এই বিষয়ে কথা বলেছেন, তখনই ইউনিয়ন পরিষদের নির্বাচনটা দেওয়ার কথা বলেছেন। এই প্রস্তুতি চলছে, এইটার সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আর যারা এই যে শেখ হাসিনার কথা বললেন, তো সে দেশে ফিরে আসতে চায়, আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে, এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে, সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। আমাদের কাছে প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। সেটা ভারত সরকারের বিষয়। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই তিনি ফেরত আসুন। আমি একটা জিনিস আমার জানার, সেটা হচ্ছে কিছুদিন আগে আপনি দেখেছেন যে সারা বাংলাদেশে ওই যে আরবি হরফে যে পতাকাগুলো হতো, তখন আপনাকে প্রশ্ন করার প্রেক্ষিতে আপনি বলেছিলেন যে আপনারা খতিয়ে দেখবেন এর পেছনে কারা আছে। এবং গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে কোনো উগ্রবাদী বা ফান্ডামেন্টালিস্ট যারা
উত্থান হতে দেওয়া হবে না। তো আপনারা খুঁজে পেয়েছেন যে কারা এত বড় আকারে বাংলাদেশের পতাকা উত্তোলন করবে? হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা মনে করি এখানে কিছু সংগঠন আছে, তারা, আমরা ইংরেজিতে বলি যে এরা হয়তো এক্সট্রিমিস্ট, কিন্তু আমরা মনে করি না দেশে এরকম কোনো সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না। মাননীয় মন্ত্রী, সর্বশেষ একটা প্রশ্ন করতেছি, সর্বশেষ না আরো হবে। সেটা হচ্ছে বরিশালের আগৈঝাড়া থানায় মাদক কারবারিরা হামলা করেছে, 5 জন পুলিশ আহত হয়েছে, আপনি নিশ্চয়ই জেনেছেন। তো সেখানে এই ঘটনাটার প্রেক্ষাপটে প্রায় মামলা হয়েছে, অনেকেই আসামি করা হয়েছে, তার ভিতরে 200-300 আসামি করা হয়েছে, যেগুলি ধারণা করে যেগুলি করা হয় সেরকম অজ্ঞাত। তো এইটা করতে গিয়ে একটা গ্রামের মানুষ পুরোটা এলাকা ছাড়া, তাদের প্রতিদিন বিভিন্ন বাড়িতে রেড দেওয়া হচ্ছে, করা হচ্ছে, কিন্তু এর প্রেক্ষাপটে পিছনে কিছু ঘটনা আছে, সেটা আমার এলাকা, আমি ওই এলাকার মানুষ দেখে আমি জানি। সেটা হচ্ছে ওখানে এই বিএনপি সরকার ক্ষমতা আসার পরে মানববন্ধন মিছিল করানো হয়েছিল, মাদক কারবারিদের গ্রেপ্তার করানো হোক তখন, এবং এটা ইউনের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছিল, এবং যারা ওই মামলা মিছিলে ছিল, মানববন্ধন ছিল, তাদেরকেও আসামি করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখনই মিছিল মানববন্ধন করা হয়, ওই মাদক কারবারিরা তখন পুলিশের সাথে থানায় বসে আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, তাদের সাথে সক্ষতাটা পুলিশের এরকম। এবং এরই প্রেক্ষাপটে ওসির বিরুদ্ধে নিউজও হয়েছিল, সেই ওসির 2 জন সাংবাদিকের বিরুদ্ধে এই মামলায় দিয়ে দিচ্ছে আসামি করে, যে সাংবাদিকরা নিউজ করছে ওসির বিরুদ্ধে, তাদের 2 জনকে দেওয়া, একজন যুগান্তর, একজন বাংলা টিভির সচিব বরিশালে, হ্যাঁ, এবং প্রেস ক্লাবের সেক্রেটারি। বক্তৃতা হয়ে যাচ্ছে, কোশ্চেন এটাই মানে এই যে মামলা বাণিজ্য করার জন্য যে পুরো একটা গ্রামকে এলাকা ছাড়া করলো, এই ব্যাপারে আপনারা রাষ্ট্রীয় কি? আপনার বাড়ি কি ওখানে আগরজোড়া? জি, বরিশাল তথ্যমন্ত্রীর পাশে। তথ্যমন্ত্রীর পাশে। এই বিস্তারিত যে সমস্ত বক্তব্য আপনি দিলেন, এটা লিখে দিলে আমি একটা পূর্ণাঙ্গ তদন্তের ব্যবস্থা করতে পারি। কারণ এই যে মাদক বিরোধী অভিযানের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, আমরা মাদকের প্রসার বা মাদক বাণিজ্য বা মাদকের অপব্যবহার রোধ করার জন্য যে কঠিন আইনটা পাশ করেছি এই সেশনে, গত সেশনে, সেটার প্রয়োগ এখন আমরা শুরু করতে পারিনি, কারণ আমাদের প্রস্তুতি প্রয়োজন। এখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা অনেক বেশি শক্তিশালী করতে চাই। ডগ স্কোয়াড এবং তাদের কর্মকর্তাদের, যারা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর লেভেলের আছে, তাদেরকে ট্রেনিং এবং তাদেরকে অস্ত্রে সজ্জিত করা, তাছাড়া ল্যাবরেটরি স্থাপন সহ তাদের আরও অনেক এখতিয়ার দেওয়া হয়েছে। এই কাঠামোগুলো আমাদেরকে এখন সাজাতে গেলে কিছু সময় লাগবে। এখন এখানে আর্থিক সংস্থানের বিষয়ও আছে, আর অস্ত্র হাতে দিলে তো হবে না, সেটার জন্য ট্রেনিংও দিতে হবে। ডগ স্কোয়াড আমরা করবো, কিন্তু ডগ স্কোয়াডের জন্য সংস্থান করা, ট্রেনিং দেয়া, ডগ স্কোয়াড বাহিনী রেডি করা অল্প কয়েকটা দিন সময় লাগবে। এগুলো আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই নামবো। তবে এখন আইনটা যেহেতু গ্যাজেট হওয়ার সাথে সাথে কার্যকর হয়েছে, এ বিষয়ে মামলা হবে এবং যথাযথ তদন্ত প্রক্রিয়া চালু করে আমরা ওই আইনের অধীনেই তাদেরকে বিচারের ব্যবস্থা করব। এগুলো ডিটারেন্ট হিসাবে কাজ করবে, যেহেতু আমরা একটা শক্তিশালী আইন প্রণয়ন করেছি, এটা নিজেই একটা ডিটারেন্ট হিসাবে কাজ করবে। তারপরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা যে হচ্ছে না তা নয়। আগে তো আইনটাই দুর্বল ছিল এবং অধিদপ্তরের কর্মকর্তারা বিনা অস্ত্রে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের সাথে যুদ্ধ করত, তাতে করে আমাদের অনেক অফিসাররা গুলিবিদ্ধ হয়েছে। এখন সেটা হবে না। তাছাড়া অন্যান্য বাহিনীও এই মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, অভিযান করতে পারে, মামলা দায়ের করতে পারে, সেই ব্যবস্থাও আছে, আগে থেকেই আছে। কিন্তু মামলাটা এখন হবে নতুন আইনের অধীনে, শক্তিশালী আইনের অধীনে। তা আশা করি আমরা মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করতে পারব এবং কিছুদিনের মধ্যেই আপনারা হয়তো পরিস্থিতির উন্নয়ন দেখতে পাবেন। আগে আইনি ভিত্তিটা দুর্বল ছিল, সেই জন্য হয়তো অনেক কিছু করা যায়নি। জুয়ার ক্ষেত্রেও একই বিষয়, আগে আইনি ভিত্তিটা দুর্বল ছিল, জুয়ার বিরুদ্ধে তেমন কার্যকর কোনো ব্যবস্থা করা হয়নি। আরও অন্যান্য যেগুলো আছে, চাঁদাবাজি সহ অন্যান্য এই আইনগুলো আমরা সংস্কার করার চেষ্টা করতেছি। কারণ এখন পেনাল কোডের অধীনে যেটা এক্সটর্শনের জন্য পানিশমেন্ট আছে, সেইটার বিধানগুলো নিয়ে
আরও কিছু পরিবর্তন আনা যায় কিনা সেই বিধানগুলোতে সেটা আমরা চেষ্টা করব। কারণ এখন যারা চাঁদাবাজের শিকার হচ্ছেন তারা যদি মামলা না করে তাহলে সেই মামলাটা অন্য কেউ সরকার পক্ষ বা পুলিশ করতে পারে না। তো এইটা একটু আইনগত ভিত্তি আমাদেরকে রচনা করতে হবে। আমরা আশা করি জনপ্রত্যাশা অনুযায়ী ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারব। যে জনপ্রত্যাশা অনুযায়ী আমরা আইনগুলো সংস্কার করছি এবং সমাজে আসলে দরকারও আছে যে মাদক মুক্ত, জুয়া মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে গেলে শক্তিশালী আইনি ভিত্তি যেমন দরকার, আমাদের ভিতরে সেরকম মানসিক পরিবর্তনও আমাদের আনতে হবে, সোশ্যাল মোটিভেশনটা করতে হবে। এই সোশ্যাল মোটিভেশনের কাজটা আপনাদেরও, আপনারা জনসচেতনতা সৃষ্টি করেন যাতে আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি এবং এই দেশের ভবিষ্যৎ এই যুব সমাজ তাদেরকে অবশ্যই আমাদেরকে সুস্থ সবল এবং মানসিকভাবে শক্তিশালী করতে হবে। পুলিশের এটা মামলা সমন্বিত নিয়ে করতে হবে। একটু যদি বলেন যে ওখানে যেভাবে এটা কোনো স্পেসিফিক ঘটনায় যদি কোনো আপত্তি থাকে আমরা তদন্ত করব। আপনি আমাদেরকে এটা লিখিত দিবেন, আমি একটা আলাদা তদন্তের ব্যবস্থা করব। আবদার আর কি, সেটা হচ্ছে যে আপনি এর আগে পুলিশদেরকে পুরস্কার দিয়েছেন, আজকে অনুষ্ঠান ছিল। আমি আশা করবো যে আগামী অনুষ্ঠান যখন হবে তখন যেগুলো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা এই সময় এগুলোর যেন আমরা একটা তালিকা পাই আপনাদের কাছ থেকে। পুরস্কার পেয়েছেন 10 জন, কিন্তু এর মধ্যে আমরা তিরস্কৃত করেছি 20 জনকে। অনেকে চাকরিচ্যুত হয়েছে সেই তালিকাটা আপনারা পান। এই জিনিসটাও যেন আমরা সেদিন এবং যে সমস্ত বিষয়ে মামলা হচ্ছে পুলিশের বিরুদ্ধে সেটাও পত্রিকায় আসতেছে। যেখানে যারা পেশাদারিত্ব বজায় রাখতে পারেনি সেরকম কিছু কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। যেমন চট্টগ্রামে একজন ক্রিকেটারকে হেনস্থা করা হয়েছিল, তার সাথে সাথে আমরা পুরস্কৃত যেমন করছি তিরস্কৃত করতেও আমরা কসুর করছি না। এটা আপনাদের সংবাদ মাধ্যমে তো প্রকাশিত হচ্ছেই। জনপ্রত্যাশা পূরণ হয়েছে, আমরা মনে করি এটা আরো ভালো হবে, ভালো হচ্ছে। কিন্তু গতকালকে দেখলাম যে বিএনপি পরিচয় দিয়ে 3 জন সাংবাদিককে হেনস্থা করা হয়েছে। তেজগাঁওয়ের একটি হোটেলে তারা নাস্তা করতে গিয়েছিল সেই সময়, এবং প্রায় 1-1.5 ঘন্টা সেই হোটেলে তারা একটা মবের শিকার হয়েছে। এই ঘটনাটা আমার নজরে আসেনি। আপনারা যদি লিখিত দেন আমি এখনই তদন্তের ব্যবস্থা করব। আমার নজরে আসে গতকালকের ঘটনা, গতকালকের ঘটনা। আপনারা একটা লিখিত আমাকে একটা কাগজ দেন, একটা কমপ্লেন দেন, আমি এখনই তদন্তের ব্যবস্থা করব। তিনি বলেছেন যে সরকারিভাবে জুলাই যে শহীদের তালিকা করা হয়েছে, তো সেই তালিকার পরে বেশ কিছু অভিযোগ এসছে যে নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। তো সেই ক্ষেত্রে 1400 আপ হয়ে যেতে পারে শহীদদের সংখ্যা। তো এই বিষয়টাকে এটা আমি জাতীয় সংসদে আমার বক্তব্যে বলেছি, যারা জাতিসংঘের রিপোর্ট অনুসারে 1400-র মতো শহীদ এর তালিকা তারা পেয়েছেন, পুলিশ পেয়েছেন, কিন্তু আমাদের জানা মতে সেটা 2000-এর বেশি হতে পারে। কিন্তু ওই যে স্বৈরাচারী আমলের শেষ দিকে, পতনের আগে, তারা হাসপাতাল থেকে নথিপত্র গায়েব করে দিয়েছে, অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে দেয় নাই, অনেক ক্ষেত্রে লাশ গুম করে ফেলেছে, অনেক ক্ষেত্রে বেওয়ারিশ হিসেবে দাফন করেছে। এখন আত্মীয় স্বজনরা শহীদের লাশ খুঁজে বেড়ায়, খবর খুঁজে বেড়ায়, আমরা দিতে পারি না। সেই বক্তব্য আমি দিয়েছি। তা এখন যেহেতু ডিএনএ টেস্টের মাধ্যমে এই যেগুলো কবর খুঁজে পাওয়া যাচ্ছে আর কি, গণকবরের মতো, সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে যদি এটা উদ্ঘাটিত হয় তখন স্বাভাবিকভাবে শহীদের সংখ্যা বাড়বে এবং ডকুমেন্টেড হতে হবে। এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যে তালিকাটা করা হয়েছে, একজ্যাক্ট সংখ্যাটা আমার সামনে নেই, 800 কত জনের কথা বলেছিলাম, 843 জন না কত জনের কথা বলেছিলাম। তো সেইটা ডকুমেন্টেড আছে, তাদেরকে শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, গ্যাজেট করা হয়েছে। আহতদেরও খ এবং গ শ্রেণী হিসেবে 3 শ্রেণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। মোট সংখ্যা 15,000 কতজন, আমার কাছে সঠিক সংখ্যাটা মনে 15,000 কতজন হবে শহীদ সহ। তো এই তালিকা এই বিভিন্নভাবে যদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় তো সংখ্যা তো বাড়বেই। আমার মনে হয় আমাদের প্রধান তদন্তকারী কর্মকর্তা বা চিফ প্রসিকিউটর আইসিটি কোর্টের কালকে সে বিষয়ে কথা বলেছেন।
হতে পারে। তাদের মধ্যে এর বিপরীত চিত্র আছে। মারাই যায়নি অথচ মামলা হয়েছে। আমরা আজকে একটা রিপোর্ট একটা বিডি নিউজে বের হয়েছে, সেটা হচ্ছে যে যে হত্যা করা হয়েছে বলা হচ্ছে সে সৌদি আরবে অবস্থান করছে। তার সাথে সাংবাদিক কথা বলেছেন, বলছে আমি তো বাদীকেও চিনি না, আপনার যে মারা গেছে তাকেও চিনি না, কারণ আমি তো সৌদি আরবে চলে আসছি। যে মামলা যে আছেন এই যে বাদীগুলো যারা বাদী হচ্ছে তাদেরকে আগে খুঁজে পাচ্ছে না। এগুলা এই জিনিসগুলো ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্টের সময় অভিযোগের ভিত্তিতে অনেক ক্ষেত্রে এই তালিকাগুলো করা হয়েছে, তো তারাও বেশি তদন্ত করার সুযোগ হয়তো তখন পায়নি। তা এখন ক্ষেত্র মতে এই সমস্ত অভিযোগ পাওয়া গেলে আমরা তদন্ত করে অবশ্যই সেটা তালিকা থেকে বাদ দেওয়া হবে।